আচ্ছা, আমরা এই বইটা ফলো করেছিলাম। এই বইয়ের মেইনলি হচ্ছে আমাদের থিওরামের যে হচ্ছে চ্যাপ্টারটা, চ্যাপ্টার 4, এটা হচ্ছে মেইনলি হচ্ছে আমাদের মিডের অংশটুকু যেটা ফাইনালে আছে আর কি। ঠিক আছে। আচ্ছা, তো এখান থেকে একদম মোটা দাগের যেই থিওরাম সেটা হচ্ছে আমাদের সুপারপজিশন থিওরাম। তারপরে হচ্ছে থেভনিন থিওরাম, আর একটা হচ্ছে নর্টনস থিওরাম, আর সাথে হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার। এখন প্রথম টপিকটাতে যদি আসি, সুপারপজিশন থিওরাম, এইটার বিষয়ে কি কারো কোনো কোশ্চেন আছে, বা মানে সুপারপজিশন কিভাবে সলভ করতে হয় আমরা এখনো জানি না, বা হচ্ছে একটু সলভ করলে বেটার হবে, এরকম কেউ আছেন? স্যার একবার করে জি স্যার। দেখিয়ে দিলে বেটার হ্যাঁ হতো। একবার। আচ্ছা দেখেন, আমার স্ক্রিন তো ঠিক মতোই দেখা যাচ্ছে না? জি স্যার। আচ্ছা, সুপারপজিশনের মেইন কনসেপ্টটা ছিল, আমার কোনো একটা সার্কিটে যতগুলো সোর্স থাকবে, প্রত্যেকটা সোর্সকে আলাদা আলাদাভাবে অ্যাক্টিভ করব। ওই অ্যাক্টিভ অবস্থায় কোনো একটা ব্রাঞ্চের যদি হচ্ছে আমাদের কারেন্ট অথবা ভোল্টেজের মান নির্ণয় করতে বলে, তখন আমরা প্রত্যেকটা সোর্সকে আলাদাভাবে অ্যাক্টিভ রাখা অবস্থায় ওই ব্রাঞ্চের মধ্য দিয়ে যে পরিমাণ কারেন্ট অথবা কোনো একটা পয়েন্টে যে পরিমাণে ভোল্টেজটা হবে, প্রত্যেকটা অ্যাক্টিভ সোর্সের জন্য আলাদা আলাদা ভোল্টেজ বা কারেন্টের যোগফলের সমান হবে। এটা ছিল হচ্ছে আমাদের সুপারপজিশন। একটা সার্কিট যদি এটা হয়, দেখেন এখানে 6 ভোল্টের একটা সোর্স আছে, আর একটা 3 এম্পিয়ারের সোর্স আছে, একটা আমাদের ভোল্টেজ সোর্স, একটা আমাদের কারেন্ট সোর্স। এখন আমাকে যদি এই 4 ওহম রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে ভোল্টেজ ড্রপটা নির্ণয় করতে বলে, আমি কি করব? প্রথমে 6 ভোল্ট এটাকে অ্যাক্টিভ রেখে বাকিটাকে ইনঅ্যাক্টিভ করে দিব। এই অ্যাক্টিভ অবস্থায় এই 4 ওহম রেজিস্ট্যান্সের মধ্যে একটা ভোল্টেজ, সেটাকে হচ্ছে আমরা V1 ধরবো এবং এটা ক্যালকুলেট করে বের করব। পরবর্তী স্টেপে 3 এম্পিয়ার যেই সোর্সটা আছে তাকে অ্যাক্টিভ করে তাকে হচ্ছে ইনঅ্যাক্টিভ করব। এই অবস্থায় 4 ওহমের মধ্য দিয়ে কি পরিমাণে ভোল্টেজ ড্রপ হচ্ছে সেটা বের করব, সেটা হবে হচ্ছে আমাদের V2। এখন আলটিমেটলি সেই V1 এবং হচ্ছে V2 যোগ করে যেই ভোল্টেজটা পাবো, ওই ভোল্টেজটা হবে আমাদের দুইটা সোর্স, এই হচ্ছে 6 ভোল্ট সোর্স আর একটা হচ্ছে 3 এম্পিয়ার সোর্স অ্যাক্টিভ থাকা অবস্থায় টোটাল ভোল্টেজ। বুঝা গেছে? মানে এখন এই অবস্থায় যেই সার্কিটটা আছে, এই সার্কিট অবস্থায় এখানের ভোল্টেজের মানটা হবে ওই দুইটা আলাদা আলাদা ভাবে যোগ করার সমান। কথাটা কি বুঝা গেছে? কারো কোনো রেসপন্স পাচ্ছি না। জি স্যার, বুঝতে পারছি। স্যার এইখানে যে যখন কারেন্টটা থাকবে, কারেন্টটা হলো আমার ওপেন করে দেওয়া লাগবে না? মানে যদি আচ্ছা, আমি ভোল্টেজ ওপেন নেই। আর ক্লোজ একটু পরে। মূল কথা হচ্ছে আচ্ছা। এটাকে অ্যাক্টিভ রাখবো, বাকি যতগুলো সোর্স থাকবে তাদেরকে অফ করে দিব। আবার এটাকে যখন অ্যাক্টিভ রাখবো, বাকি অন্যান্য যে সমস্ত সোর্স আছে তাদেরকে অফ করব। এবার এই অফ করার প্রসেসিং এ আসছে, আমাদের যদি ভোল্টেজ সোর্স থাকে তাকে অফ করা মানে হচ্ছে 0 ভোল্ট বানিয়ে দেওয়া। আর 0 ভোল্ট আমরা তখনই বানাতে পারি যখন হচ্ছে ওই সোর্সটাকে আমরা ক্লোজ অবস্থায় রাখি। অর্থাৎ এখানে যদি হচ্ছে আমি শর্ট সার্কিট করে দেই, তখন এখানে কোনো ভোল্টেজ থাকবে না। দ্যাট মিন্স এটা হচ্ছে ভোল্টেজ সোর্সকে ইনঅ্যাক্টিভ করা বা হচ্ছে বন্ধ করা।
আর যদি হচ্ছে আমি কারেন্ট সোর্সকে বন্ধ করতে যাই, দ্যাট মিন্স কোনো কারেন্ট রাখবো না, অর্থাৎ জিরো কারেন্ট তখনই পসিবল যদি মাঝখানটা গ্যাপ হয়ে যায়, অর্থাৎ এটা একটা ওপেন সার্কিট হয়ে যায়, তখন হচ্ছে আমি বলতে পারবো এখানে কোনো কারেন্ট যাচ্ছে না। তাহলে আমাদের ফাইনাল কি আসলো? যখন হচ্ছে আমরা কারেন্ট সোর্সকে বন্ধ করব বা অফ করব বা ক্লোজ করব বা ইনঅ্যাক্টিভ করব, তখন আমরা ওই কারেন্ট সোর্সের বিপরীতে আমরা একটা ওপেন সার্কিট করে দিব। আর যখন হচ্ছে আমরা ভোল্টেজ সোর্সকে শর্ট ভোল্টেজ সোর্সকে ইনঅ্যাক্টিভ করব বা হচ্ছে জিরো ভোল্টেজ করব বা অফ করব, সেটার মানে হচ্ছে আমরা ভোল্টেজ সোর্সের বিপরীতে আমরা শর্ট সার্কিট করে দিব। ঠিক আছে, ঠিক আছে। জি স্যার। আচ্ছা, তো এই সিকোয়েন্স হচ্ছে আমাদের ম্যাথ করতে হবে। ক্লাসের মধ্যে এই ম্যাথগুলো হচ্ছে বুঝিয়েছিলাম। আচ্ছা, একটা ইম্পর্টেন্ট কথা, এই যে এখানে এইটা ডিপেন্ডেন্ট সোর্স নাকি ইন্ডিপেন্ডেন্ট সোর্স? এটা স্যার এটা হলো ডিপেন্ডেন্ট। আচ্ছা, এইরকম ডিপেন্ডেন্ট সোর্সের কোনো ম্যাথ আসবে না বা আসার পসিবিলিটি নাই। ঠিক আছে, ওকে স্যার, তাহলে তো আরো সহজ হয়ে গেল। আমরা চ্যাপ্টারে যাই। হ্যাঁ, চ্যাপ্টার থেকে সুপারপজিশনের ম্যাথ করার চেষ্টা করি। এই যে সুপারপজিশন, একটু আগে যে কোশ্চেন করছিলেন স্যার, 13 নম্বর চ্যাপ্টারের 2 নম্বর ম্যাথ, এই যে দেখেন এখানে সেকশন লেখা আছে। তো ওই বইটাতে এরকম সেকশন লেখা থাকবে। হ্যাঁ, সেকশনের পরবর্তীতে ম্যাথটা থাকবে। ওকে স্যার। এখান থেকে দেখেন 4.7 যে ম্যাথটা আছে, এই ম্যাথের মধ্যে সোর্স আছে আমার কয়টা? দুইটা। রেসপন্স স্যার পাচ্ছি দুইটা। না। এখানে সোর্স আছে দুইটা স্যার। কয়টা? স্যার দুইটা। কি কি সোর্স আছে এখানে? 15 ভোল্ট আর 4 ভোল্টেজ সোর্স অ্যাম্পিয়ার। আর কারেন্ট সোর্স। ভোল্টেজ সোর্স, ভোল্টেজ কত আছে? 15। 15 ভোল্ট স্যার। 15। আর হচ্ছে কারেন্ট সোর্স আমাদের 4 এম্পিয়ার আছে। তাইলে সুপারপজিশন এখানে কি বলছে, গিভেন দ্য সার্কিট ইন ফিগার 4.75 ক্যালকুলেট আইএক্স। আইএক্স কে বের করতে হবে। আইএক্স কোথায় আছে? এই যে 10 ওহম রেজিস্টরের মধ্য দিয়ে যেই কারেন্ট, সেটা হচ্ছে আমাদের আইএক্স। তাহলে এই আইএক্স কে ক্যালকুলেট করতে হবে। এন্ড দ্য পাওয়ার ডিসিপেটেড বাই দ্য 10 ওহম রেজিস্টর ইউজিং সুপারপজিশন, অর্থাৎ এই ব্রাঞ্চের কারেন্ট বের করব এবং এই 10 ওহমের মধ্য দিয়ে কি পরিমাণ পাওয়ার ডিসিপেটেড হচ্ছে সেটা বের করব। অর্থাৎ P is equal to I স্কয়ার R দিয়ে ক্যালকুলেট করে ফেলতে পারবো। তো আমাদের হচ্ছে IX টা হচ্ছে আমাদের মেইন। হ্যাঁ, এবং বলে দিছে ইউজিং সুপারপজিশন। ইউজিং সুপারপজিশন যদি না বলতো, আমি এখানে অন্য কোনো থিওরাম অ্যাপ্লাই করেও কাজ করতে পারতাম। ঠিক আছে, সোর্স ট্রান্সফরমেশন করে পারতাম, বা হচ্ছে নোড ভোল্টেজ বা হচ্ছে মেশ কারেন্ট, এগুলো দিয়ে হচ্ছে ক্যালকুলেট করে আইএক্স টা বের করতে পারতাম। স্যার নেটের কি প্রবলেম স্যার? নেটের কথা কি আটকাচ্ছে আমার? জি স্যার, আটকে যাচ্ছে স্যার। আচ্ছা, 1 মিনিট সময় দেন, হয়তো ওয়াইফাই ইস্যু থাকতে পারে, আমি ডাটা কানেক্ট করে নিচ্ছি। এখন ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তাইলে এখন আমাদের দেখেন এই ম্যাটটাতে আমরা প্রথমে 15 ভোল্টকে অ্যাক্টিভ রাখবো,
বাকি যে সমস্ত সোর্স আছে তাদেরকে ইনঅ্যাক্টিভ করে দিব। তাহলে প্রথমে যখন আমি এটাকে অ্যাক্টিভ রাখবো 15 ভোল্ট অ্যাক্টিভ থাকা অবস্থায় 4 এম্পিয়ার যখন ইনঅ্যাক্টিভ করব তখন আমাদের সার্কিটটা কেমন হবে? তখন স্যার এই যে 4 ভোল্ট এটা ওপেন করে দেব আমরা। 4 এম্পিয়ার এটা হচ্ছে কারেন্ট সোর্স, তার আচ্ছা মানে ফোর এটা হচ্ছে এম্পিয়ার ওপেন সরি। হয়ে যাবে। অর্থাৎ এখান থেকে পয়েন্ট এনে এখানে একটা বৃত্ত দিয়ে দিলাম, এখান থেকে পয়েন্ট এনে এখানে একটা বৃত্ত দিয়ে দিলাম, অর্থাৎ এই সোর্সটা এখন আমাদের নেই। ঠিক আছে? এটা কখন? স্যার যখন হচ্ছে আমাদের যদি আমাদের যে এই 15 ভোল্ট 40, অ্যাক্টিভ থাকতেছে। তাইলে এই 15 ভোল্ট কেউ কি কিছু বলছিলেন? স্যার বলতেছিলাম আমাদের যে 40 ওহম এটা যদি এই যে উপরে থাকতো তাহলে কি আমরা এটা কনসিডার করতাম? 40 ওহম যদি এখানে থাকতো, এখানে না এই যে উপরের লাইনে। এখানে না, হ্যাঁ ওই তো এক। আচ্ছা এখানে হ্যাঁ যদি এখানে থাকতো, এখানে। মনে করলেন এখানে আছে, হ্যাঁ, তাইলে আমরা এখান জি থেকে শর্ট করতাম, এখানে এসে এতটুক এখানে এসে শর্ট হইতো, এদিক থেকে শর্ট হইতো, মানে এই রেজিস্টরটা আমার থাকতো। স্যার থাকার ওইটা পরে থাকার পরে কি হইতো দেখেন, থাকার পরে কি হইতো, এই রেজিস্টর এখানে যদি আরেকটা রেজিস্টর থাকে আমাদের এই ম্যাথ ক্যালকুলেটরের হিসাবে, তখন হচ্ছে এই রেজিস্টরটা আমাদের কাউন্টেড হতো না, জি কারণ সে স্যার। ওপেন সার্কিটের মধ্যে ছিল, তার মধ্য দিয়ে কোনো পরিমাণে কারেন্ট বা কোনো ইলেকট্রিসিটি যাবে না, সেটা হচ্ছে আমাদের সার্কিটের গণনার মধ্যে আসবে না। স্যার বুঝা আমি গেছে? যখন 15 ভোল্ট অ্যাক্টিভ রাখতেছি। জি স্যার এখন বুঝছি। হচ্ছে শুধু 15 ভোল্ট অ্যাক্টিভ রাখতেছি, একটা সোর্স অ্যাক্টিভ রাখতেছি। ঠিক আছে? স্যার তাইলে আমি যখন 15 ভোল্ট অ্যাক্টিভ রাখতেছি তখন আমি দুইটা ম্যাচ তো চালাতে পারতেছি, কারণ কারেন্ট আমার তখন শর্ট হ্যাঁ, ওপেন সার্কিট হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি আপনি এই যে এই একটা দুইটা ম্যাশ ম্যাচ চালাইতে চালানোর পারতেছেন, পরে এই একটা ম্যাশ, দুইটা ম্যাশ চালাইতে পারতেছেন, ফাইন, বলেন। তারপরে স্যার আমি যখন ভোল্টেজ দিয়ে কাজ করতেছি তখন আমি ভোল্টেজটাকে শর্ট সার্কিট করে দিচ্ছি এবং কারেন্ট সোর্স দিয়ে কাজ করতেছি। তখন আমি যদি নর্মাল কেভিএল চালাই অ্যাপ্লাই করে নতুন ভাবে কারেন্টটা বের করি তাহলেও তো হচ্ছে নাকি? নতুন ভাবে কারেন্ট না বের করে বলতে কথাটা বুঝিনি। স্যার আমি যখন ভোল্টেজ সোর্স নিয়ে কাজ করতেছি তখন আমি দুইটা ম্যাশ চালাচ্ছি, এই পার্টটা আমার শেষ। এবার যখন আমি কারেন্ট সোর্স নিয়ে কাজ করতেছি ভোল্টেজ সোর্স আপনার শর্ট সার্কিট করে দিচ্ছি। হ্যাঁ, তারপরে আমি ওখান থেকে কেপিএল, যে নর্মাল আমরা কেপিএল টা চালাইতাম সেই কেপিএল অ্যাপ্লাই করেই তো টোটাল যে আই1 মানে আইএক্স টা মানটা বের করবো 10 ওহম রেজিস্ট্যান্সের ভেতর দিয়ে, এটাই আচ্ছা, তো এটুকু করলেই তো আর হচ্ছে। হ্যাঁ, আইএক্সটা বের করলেই হচ্ছে। এখন সেটা আপনি কেভিএল দিয়ে বের করেন, কেসিএল দিয়ে বের করেন, নর্মাল ওহমসের ল দিয়ে বের করেন, ভিডিআর দিয়ে বের করেন, তারপর হচ্ছে সিডিআর দিয়ে বের করেন, যা ইচ্ছা। মোট কথা হচ্ছে আমাদের আইএক্সটা বের করলেই হলো। ঠিক আছে? তখন আবার আইএক্সটাকে আমরা বলবো হচ্ছে আইএক্স অফ 4 এম্পিয়ার অথবা আইএক্স অফ 2, যেহেতু হচ্ছে আমরা দ্বিতীয় সোর্সটাকে অ্যাক্টিভ রাখা অবস্থায় আইএক্স বের করতেছি। ঠিক আছে? আমি যদি দেখেন আমার সাথে একটু মিলানোর চেষ্টা করেন, 15 ভোল্ট যখন অ্যাক্টিভ তখন আমাদের সার্কিটটা কেমন হয়? আচ্ছা, এটা হচ্ছে আমাদের 10, এটা হচ্ছে আমাদের 40, আর উপরটা হচ্ছে আমাদের 12।
আর এখানে হচ্ছে আমাদের 15 ভোল্ট। দেখেন যখন 15 ভোল্ট অ্যাক্টিভ তখন কি আমাদের সার্কিটটা এমন হচ্ছে না? সরি, তখন আমাদের সার্কিটটা এটার মতো হচ্ছে না? জি স্যার। আচ্ছা, তাইলে এখন আমি যদি এই আইএক্সটা এই ব্রাঞ্চের কারেন্টটা বের করতে যাই, এখানে দেখেন একটা জিনিস, এই ভোল্টেজ সোর্সের ভোল্টেজটা পজিটিভ উপরে ছিল, এইখানে প্লাস ছিল আর এখানে মাইনাস। তাইলে আমাদের কারেন্টের ডিরেকশন উপরের দিকে না? তাহলে এই কারেন্টটা যদি এই পাশ দিয়ে যায়, এখানে এসে একটা কারেন্ট আবার এই ব্রাঞ্চে দিয়ে আরেকটা কারেন্টে ডিভাইড হয়ে যাবে না? অর্থাৎ আমাদের এই কারেন্টটাকে যদি আমরা আই বলি, হ্যাঁ, এটাকে যদি হচ্ছে আমরা আই বলি, আর এই পাশেরটা তো আমাদের আই এক্স, আর এটাকে যদি আই টু বলি, আই টু, এর মধ্য দিয়ে যে কারেন্টটা যাবে, আর এটার মধ্য দিয়ে যে কারেন্ট যাবে সেটা হচ্ছে আমাদের আই এক্স, আই এক্স। তাহলে ইকুয়েশনটা কি আসে আমাদের বলেন তো দেখি। এই নোডের মধ্যে যদি হচ্ছে আমি কেসিএল অ্যাপ্লাই করি, আপনারা কি আমার সাথে মানে ধরতে পারতেছেন? হ্যালো? কেউ কিছু বলছেন না, আমি কি ডিসকানেক্ট হয়ে গেলাম নাকি? স্যার, হ্যাঁ হ্যাঁ, বলেন। হ্যালো? স্যার শোনা যাচ্ছে আমাদের কথা? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি, কেউ তো কিছু বলতেছেন না। জি স্যার, এখন আমি এতক্ষণ জি যা বললাম অতটুকু কি আপনারা বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, তাহলে এইখানে আমরা এই যে কারেন্টটা আই ইকুয়াল টু, আমরা এখানে কি লিখতে পারবো? আই এক্স প্লাস আই টু লিখতে পারবো না? জি স্যার। তার মানে এই জায়গাটাতে এখানে একটা 10 ওহম রেজিস্টর আছে, আর এখানে হচ্ছে 40 ওহমের একটা রেজিস্টর আছে। এই সার্কিটটাকে যদি হচ্ছে আমরা এখন এই প্যারালাল হওয়ার কারণে এটাকে আরো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সে বের করে ফেলতে পারি, তাহলে আমি ইন টোটাল কারেন্টটা বের করে ফেলতে পারবো না? জি স্যার। টোটাল কারেন্ট যদি বের করে ফেলি, যেহেতু এটা দুইটা স্যার ব্রাঞ্চে কারেন্ট ম্যাথ ডিভাইড হচ্ছে। স্যার ম্যাথ ম্যাথ করা শুরু করেন স্যার, তাহলে আরো ইজি হবে স্যার। ম্যাথ করা শুরু করব? আচ্ছা, বোর্ড হইলে আমার একদম ইজি হইতো, মানে তাড়াতাড়ি করতে পারতাম। জি স্যার। এখানে তো ম্যাথই করতেছি, বাট এখানে তো হচ্ছে আসলে ওই কি বলে এটাকে, আঙ্গুল দিয়ে স্ক্রিনে ইয়ে করা লাগে, তো ওই জন্য একটু ল্যাগিং হয়। আচ্ছা দেখেন, এইখানে আমরা জিনিসটা কি লিখতে পারতাম? আই ইকুয়াল আই ইকুয়াল আই এক্স প্লাস
I2। এই ইকুয়েশনটা যদি লিখতে পারি, এবার আসেন এটা হচ্ছে আমাদের 10 ওহমের রেজিস্টর, এটা হচ্ছে 40 ওহমের রেজিস্টর। দ্যাট মিন্স দুইটা রেজিস্টর থাকার কারণে কারেন্টটা দুইটাতে ডিভাইড হয়েছে। এখন আমি যদি এই পুরো সার্কিটের একটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করি, 10 ওহম আর 40 ওহম রেজিস্ট্যান্স একসাথে প্যারালালি আছে না? প্যারালাল থাকলে এখন হচ্ছে আমাদের জি স্যার। রেজিস্ট্যান্স একটা হয়ে যাবে, ঠিক আছে? আর জি উপরের স্যার। দিকে হচ্ছে আমাদের একটা রেজিস্টর আছে, আর হচ্ছে এখানে আমাদের ভোল্টেজ সোর্স। তাইলে এখানে হচ্ছে আমাদের 12 ওহম রেজিস্টর থাকবে, আর এখানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কত হবে? 40 আর হচ্ছে 10, তাহলে হবে হচ্ছে আমাদের 40 8 ইন্টু 10 ডিভাইডেড বাই 40 প্লাস 10, 8 হবে নাকি? জি স্যার 8 আচ্ছা, ওকে। স্যার ভোল্টেজ সোর্স ওপেন অবস্থায় কি দুইটা কারেন্ট বের করব না? এক মিনিট, হ্যাঁ বলেন। স্যার আমি এখন ওপেন সার্কিট করে দেওয়ার পরে এখন ভোল্টেজ সোর্স দিয়ে যখন কাজ করছি দুইটা কারেন্ট বের করব না? আচ্ছা, ভোল্টেজ সোর্স যখন কাজ করতেছে এখন আমি IX1 বের করব, ঠিক আছে? ভোল্টেজ সোর্স এখন কাজ করতেছে, আমি এই ব্রাঞ্চের কারেন্টটা বের করব, যেটাকে আমি IX1 বলবো। তো এই মুহূর্তে শুধুমাত্র এইটা যখন অ্যাক্টিভ, তখন আমাদের সার্কিটটা এমন হয়ে গেছিল, ঠিক আছে? এই এমন সার্কিট থেকে হচ্ছে আমরা IX এর মানটা বের করব এখন, জি স্যার। ঠিক আছে? এখন এই IX বের করতে গেলে আমার ইন টোটাল আইটা লাগতেছে, সেটা বের করার জন্য আমি আবার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতেছি। তাহলে এই ক্যালকুলেশনটাতে এখানে 8 ওহম হচ্ছে, রেজিস্টার হচ্ছে 8 ওহম। আবার এই দুইটা এখন সিরিজে আছে, দুইটা সিরিজ হয়ে একটা হয়ে গেলে কত হবে? 20। জি স্যার। এখানে যদি 20 হয়, তাহলে এখানে ভোল্টেজ ছিল হচ্ছে 15, তাহলে এই কারেন্টটা কত হবে? এই ব্রাঞ্চের কারেন্টটা কত হবে? I is equal to V divided by R। জি স্যার। V হচ্ছে 4/5 আমাদের 15, আর R হচ্ছে আমাদের কত? 20 20। 15 ডিভাইডেড বাই 20 কত আসে? 3/4 নাকি? 3/4 জি স্যার 3/4 অ্যাম্পিয়ার। স্যার একটা আসবে 0.75, I2 আসবে 0.15। 0.75, 2.15, হ্যাঁ ঠিক আছে। না না না, ঠিক হয় নাই তো। স্যার 0.15 আর 0.75। হ্যাঁ হ্যাঁ, 0.75, 0.125 নি বললেন? 15। 15, 3 divided by 4, 75। 15 কোনটার কথা বলেন? I2? জি স্যার। না। আচ্ছা দেখেন, এইটা বের করি, এটা হচ্ছে আমাদের 3 divided by 4, 3 divided by 4। এখন এই কারেন্ট যদি 3 ডিভাইডেড বাই 4 হয়, এই কারেন্টটা ছিল আমাদের এই মূল কারেন্টটা, যেটা হচ্ছে 12 ওহম রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে যাচ্ছিল, আর এই কারেন্টটা হচ্ছে দুইটা ভাগে ডিভাইড হয়েছে। তাহলে এখানে আমরা যদি ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করি, তাহলে আমরা এই 10 ওহম রেজিস্টরের মধ্য দিয়ে কারেন্ট বের করতে গেলে আমরা কি করব? তার বিপরীত রেজিস্টরটাকে উপরে দিব, ঠিক আছে? তাহলে উপরে আসবে হচ্ছে আমাদের 40 ডিভাইডেড বাই 10 প্লাস 40 0.6 আসবে স্যার। ইন্টু হচ্ছে আমাদের এই যে এখানে কারেন্টটা কত ছিল? 3/4 না? এই হচ্ছে টোটাল কারেন্ট হচ্ছে আমাদের 3/4। এই ইকুয়েশনটা কেউ ধরতে পারছেন কিনা দেখেন, এটা হবে আমাদের I of X।
এই ইকুয়েশনটা কেউ ধরতে পারছেন কিনা দেখেন। জি স্যার। আচ্ছা, যেহেতু এটা আই অফ এক্স, এটা মানে হচ্ছে আই অফ এক্স ওয়ান, অর্থাৎ শুধুমাত্র আমাদের এই 15 ভোল্ট অ্যাক্টিভ থাকা অবস্থায় কারেন্ট বের হইল। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আই অফ এক্স অফ ওয়ান বের হইল, যা ভ্যালু আসে আর কি। এবার আমাদের কাজ হচ্ছে আই অফ এক্স অফ টু বের করা, অর্থাৎ এই 4 এম্পিয়ার রেজিস্টর যখন, সরি 4 এম্পিয়ার কারেন্ট সোর্স যখন অ্যাক্টিভ থাকবে, অন্যান্য সোর্সগুলো যখন ইনঅ্যাক্টিভ থাকবে, তাইলে তখন আমাদের সার্কিটটা কেমন হয়। দেখেন, এইটা হচ্ছে আমাদের কারেন্ট সোর্স, ঠিক আছে। এটা হচ্ছিল আমাদের 40 ওহম, এটা ছিল হচ্ছে আমাদের 10 ওহম, এটা ছিল আমাদের 12 ওহম। এখন এই যে আমাদের ভোল্টেজ সোর্স, এই ভোল্টেজ সোর্সটাকে আচ্ছা আমি বলতেছি অফ করব, তাহলে অফ করলে আমি এখানে কি করব, শর্ট সার্কিট করব না ওপেন সার্কিট করব বলেন। শর্ট স্যার। এই ভোল্টেজটাকে শর্ট সার্কিট করব, অর্থাৎ এরকম একটা ক্লোজ লুপ বানাই দিব, শেষ। এই এখানে হচ্ছে আমাদের 4 এম্পিয়ার কারেন্ট আছে, এখানে কারেন্ট সোর্স আর কি। তাইলে এই অবস্থায় আমার এখন কারেন্ট বের করতে হবে কোন ব্রাঞ্চের, এই 10 ওহম রেজিস্টরের, অর্থাৎ এই ব্রাঞ্চের কারেন্টটা আমাকে বের করতে হবে, এই ব্রাঞ্চের কারেন্টটা বের করতে হবে, যেটা হবে আমাদের আই অফ এক্স অফ টু। ঠিক আছে, এই কারেন্টটা বের করতে হবে, আই অফ এক্স অফ টু বের করতে হবে। এবার আসি, এইখানে আমরা কি অ্যাপ্লাই করতে পারি। কেউ যদি ম্যাশ অ্যানালাইসিস করে তাও হবে, কেউ যদি হচ্ছে নোডাল অ্যানালাইসিস করে তাও হবে, বা অন্য কোনো ওয়ে যদি থাকে তাও হবে। ঠিক আছে, স্যার আমার তো 0.15ই আসতেছে। 0.15 কোনটা আসতেছে, মানে এই অবস্থায় কারেন্টটা। স্যার যখন আমি ভোল্টেজ সোর্স নিয়ে কাজ করতেছি তখন I1 এর মান 0.75 আসে আর I2 এর মান 0.15 আসে। না না না, তাইলে আপনার একটু ভুল হয়েছে। এই ক্যালকুলেশনটার ভ্যালুটা কত বলেন তো, এই ক্যালকুলেশনটার ভ্যালু 0.6 স্যার। 0.6, আমাদের 0.6 আসার কথা, যেহেতু আমাদের টোটাল কারেন্ট, মানে এই টোটাল কারেন্টটা আমরা 3/4 পাইছি, দ্যাট মিনস হচ্ছে আমরা 0.75 এটাকে বলতে পারি। 3/4 মানে হচ্ছে 0.75, 0.75। আর সেই 0.75 এর মধ্যে 0.6 কারেন্ট হচ্ছে 10 ওহম রেজিস্টরের মধ্য দিয়ে যাবে, আর 0.15 কারেন্টটা হচ্ছে আমাদের এই 40 ওহম রেজিস্টরের মধ্য দিয়ে যাবে। ঠিক আছে, সেই হিসেবে আপনার I1 এবং I2 এর ভ্যালু আসবে হচ্ছে 0.6 আর হচ্ছে 0.15। আবার একটু ক্যালকুলেশন চেক করে দেখবেন। আচ্ছা, তো আমাদের এই 40 ওহমের মধ্য দিয়ে কারেন্ট কত সেটা আমাদের দেখার বিষয় না, হ্যাঁ, এটা আমাদের প্রশ্নে নাই।
আমাদের প্রশ্নে আছে হচ্ছে এটা, এই জন্য হচ্ছে আমরা এই আই অফ এক্স অফ 1 বের করছি, যেটা হচ্ছে আমাদের ভ্যালু 0.6। আবার আই অফ এক্স অফ 2, সেই আই অফ এক্স অফ 2 বের করার ক্ষেত্রে প্রসেস হচ্ছে কি 10 এম্পিয়ার যেই সোর্স, সরি 4 এম্পিয়ার যেই সোর্স আছে এই সোর্সটাকে অ্যাক্টিভ রাখবো, বাকিতে ইনঅ্যাক্টিভ করব। অর্থাৎ এখানে ভোল্টেজ সোর্স ছিল, তাকে হচ্ছে আমি শর্ট সার্কিট করে দিছি। এই অবস্থায় এখন কারেন্টটা বের করব, আই অফ এক্স 2 বের করব। এটা ক্যালকুলেশনটা কিভাবে করব বলেন তো? স্যার দুইবার কারেন্ট ডিভাইডার রুল মারলে হবে না স্যার? বলেন। দুইবার কারেন্ট ডিভাইডার রুল দুইবার আর কি ইউজ করলে হ্যাঁ মেবি হ্যাঁ, হয়ে আপনি যাবে। দুইবার কারেন্ট ডিভাইডার রুল করতে পারবেন। অর্থাৎ এই দুইটা প্যারালালি ছিল, তাদেরকে একটা বানাবেন, একটা বানিয়ে সেই একটা এবং এটা দুইটা প্যারালাল, প্যারালাল থেকে হচ্ছে একটা কারেন্ট গেছে, দ্যাট মিন্স এখানে একটা কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করে দিবে, এই কারেন্টটা বের করবেন। আবার এই কারেন্টটা বের করে এটাকে আবার কারেন্ট ডিভাইডার রুলে ফালাই দিয়ে এই কারেন্টটা বের করে ফেলবেন, তাইলে হচ্ছে আমাদের আই অফ এক্স অফ 2 বের হয়ে যাবে। জি স্যার। ঠিক আছে, এবার আসে সুপারপজিশন অনুযায়ী, যখন আমাদের এটা অ্যাক্টিভ ছিল তখন এই ব্রাঞ্চের কারেন্ট, আবার যখন আমাদের এইটা অ্যাক্টিভ ছিল 4 এম্পিয়ার তখন আমাদের কারেন্ট, এই দুইটার যোগফল হবে মেইন আই এক্স। অর্থাৎ আই অফ এক্স ইকুয়াল আই অফ এক্স অফ 1 প্লাস আই অফ এক্স অফ 2। বুঝা গেছে? যেখানে আই অফ এক্স অফ 1 আসছে হচ্ছে আমাদের এই ভোল্টেজ সোর্সটাকে অ্যাক্টিভ রেখে, আর আই অফ এক্স অফ 2 আসছে আমাদের 4 এম্পিয়ার সোর্সটাকে অ্যাক্টিভ রেখে। স্যার এখানে আই অফ এক্স টু এর মান উল্টা দিকে হবে না, ডিরেকশন? যদি উল্টা দিকে ডিরেকশন হয়, ভ্যালু আমরা বসাবো, মনে করে আই অফ এক্স অফ 2 এর মান মাইনাস 0.0. এই মনে করেন 25 বের হইছে, জি স্যার। ঠিক আছে, মনে করলাম 25 বের হইছে। এখন ক্যালকুলেশন হতে আমাদের প্লাস, তাহলে আই অফ এক্স অফ 1 এর মান কত বের হইছিল এখানে? 0.6। 0.6, অর্থাৎ 0.6। তাইলে এখন 0.6 প্লাস মাইনাসের 0.25 ক্যালকুলেশন করলে কত আসবে? 0. স্যার এখানে তো আই 4 এম্পিয়ার কারেন্টের নিচের দিকে যেতেছে না, তাহলে ডিরেকশনটা উল্টা দিকে হবে না? 4 এম্পিয়ার এই কারেন্টের ডিরেকশন। জি স্যার। এখন এই যে এগুলো হচ্ছে উপরের দিকে, এইরকম উপরের দিকে, আর এটা থাকবে হচ্ছে এই দিকে। যদিও আমি ডিরেকশন এই দিকে দেখাইছি, কিন্তু ডিরেকশন অ্যাকচুয়ালি এই দিকে, এই দুইটা যোগ হয়ে এইটা এই কারেন্টটা হবে। ঠিক আছে, জি স্যার। আচ্ছা, এই ডিরেকশন উল্টা হইলেই হচ্ছে তখন হচ্ছে নেগেটিভ চলে আসবে, আর নেগেটিভ হয়ে গেলে আলটিমেটলি আমার থাকতেছে কত? 0.35। ঠিক আছে, 0.35। এখন এই 0.35 কি পজিটিভ না? পজিটিভ। দ্যাট মিন্স আমি কারেন্টের ডিরেকশন নিচে ধরেছিলাম, সেটা ছিল 0.6 পজিটিভ, এটাও যেহেতু পজিটিভ বের হইছে, দ্যাট মিন্স আমাদের আলটিমেট কারেন্টের ডিরেকশন উপর থেকে নিচের দিকেই থাকতেছে। ঠিক আছে, আচ্ছা দেখেন, এবার আসেন এই সুপারপজিশন, আমি তো বললাম যে সুপারপজিশনে এবার থাকার সম্ভাবনা খুব খুব বেশি, কারণ আমাদের মিডে সুপারপজিশন আসে নাই। আর আরেকটা বিষয় হচ্ছে, এই সুপারপজিশনটা যদি ধরি আমরা, এখানে মাত্র দুইটা সোর্স, যেটা হচ্ছে মিডের জন্য ঠিক ছিল, বাট ফাইনালের জন্য
আরেকটু কঠিন দিতে পারে, আরেকটু কঠিন বলতে হয়তো 3টা সোর্স দিতে পারে বা 4টা সোর্স দিতে পারে। এখন 4টা সোর্স দেওয়া হচ্ছে একটু বেশিই কঠিন, মানে আপনাদের টাইম কনজাম্পশন খুব বেশি লেগে যাবে আর কি 4টা সোর্স নিয়ে কাজ করার ক্ষেত্রে। তো যেহেতু এখানে হয়তো 5 মার্ক রাখবে বা হাইয়েস্ট 6 মার্ক রাখতে পারে একটা সুপারপজিশনের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমার মনে হয় 4টা সোর্স নাও দিতে পারে। ঠিক আছে, 4টা সোর্স দেওয়ার পসিবিলিটি নাই, তবে 3টা সোর্স দেওয়ার পসিবিলিটি খুবই বেশি। ঠিক আছে, তো এখন এই জন্য হচ্ছে আমরা চেষ্টা করব এখানের এই ম্যাথগুলোর ক্ষেত্রে দেখেন এই ম্যাথটা হচ্ছে আবার ডিপেন্ডেন্ট সোর্স, এটা বাদ দিতে পারেন। তারপরে 4.9, আচ্ছা 4. এটা কত ছিল, 4.9 না 4.8? আচ্ছা 4.8 এটা বাদ দিতে পারেন। আর এই 4.9 যে ম্যাথটা আছে এই ম্যাথটা আপনারা রাখতে পারেন। এই যে এখানেও দুইটা সোর্স, জাস্ট এই প্র্যাকটিসের জন্য করলেন আর কি। এই যে 4.10 এখানে আবার 3টা সোর্স আছে, একটা, দুইটা, 3টা। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট হিসেবে ধরে রাখতে পারেন। এই ম্যাথটা মোস্ট ইম্পর্টেন্ট হিসেবে ধরে রাখতে পারেন যেহেতু 3টা সোর্স আছে। এই যে এখানেও আবার হচ্ছে 3টা সোর্স আছে, এই ম্যাথটাও হচ্ছে ইম্পর্টেন্ট। এখানেও 3টা সোর্স, এটাও ইম্পর্টেন্ট। এখানেও 3টা সোর্স, এই যে এখানেও 3টা সোর্স। তারপরে আবার এটা দেখেন, এটা আবার ডিপেন্ডেন্ট সোর্স আছে, এটা বাদ দিতে পারেন। ডিপেন্ডেন্ট সোর্স আছে, বাদ দিতে পারেন। সোর্স ট্রান্সফরমেশন। আচ্ছা, তাইলে এখন আমাদের সুপারপজিশনের আমরা মানে আমাদের যাবতীয় ক্যালকুলেশন হিসেবে যে 4টা সোর্স বাদ দিয়ে আমরা 3টা সোর্স নিয়ে কাজ করব, এবং এটাই আসার পসিবিলিটি বেশি, এবং ইন্ডিপেন্ডেন্ট সোর্স দিয়ে আসার সম্ভাবনা বেশি। সেই হিসেবে 1টা, 2টা, 3টা, এই 4টা ম্যাথ খুব বেশি ইম্পর্টেন্ট, এই 5টা ম্যাথ। ঠিক আছে, তো আপনারা এই ম্যাথগুলা প্র্যাকটিস করবেন, এই 5টা ম্যাথ প্র্যাকটিস করবেন। আশা করি এখান থেকে যদি মানে কমন নাও পরে আপনারা অন্তত এগুলা প্র্যাকটিস করার কারণে যেই কোনো ম্যাথ আসুক 3টা দিয়ে সলভ করতে পারবেন, মানে 3টা সোর্সের ম্যাথ আসলে আপনারা আশা করি সলভ করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা সুপারপজিশন নিয়ে আর কারো কোনো কথা আছে? নো স্যার। সবাইকে হতাশ হয়ে গেলেন নাকি? স্যার করতে গেলে হয়তো সমস্যা বের হইতে পারে, আপনাকে টপিক ইনবক্সে অনেক বেশি নক স্যার। করব, একটু রেসপন্স করেন। আচ্ছা ঠিক আছে, আপনারা বুঝছি আজকে খুব সবাই টায়ার্ড নাকি আমার মতো। যাই হোক, আপনারা জি স্যার। আগামীকাল হচ্ছে ক্লাস জি স্যার। ইয়ে করেন, প্রিভিয়াস ক্লাসগুলো দেখবেন, নিজেদের নোট খাতাগুলো দেখবেন, প্র্যাকটিস করার চেষ্টা করবেন। প্র্যাকটিসের প্রবলেমে পড়লে, সমস্যায় পড়লে আমাকে নক করবেন, আমার যতটুকু সম্ভব আমি হচ্ছে আপনাদেরকে রেসপন্স করার চেষ্টা করব। ঠিক আছে, আচ্ছা। স্যার পাওয়ার ট্রান্সফারটা একটু দেখা দিলে ভালো ছিল স্যার। স্যার পাওয়ার ট্রান্সফার, ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার না? আচ্ছা জি হ্যাঁ, স্যার। আর কে? স্যার নর্টন থেকে কি আসতে পারে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসতে পারে, তবে সুপারপজিশন হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি। আমি বারবার বলছি, আগেও ক্লাসে বলা হয়েছে, সুপারপজিশন হচ্ছে আমাদের ফার্স্ট প্রায়োরিটি যেহেতু মিডে আসে নাই। এবং আমার বিশ্বাস এই 5টার মধ্যে 5টা যদি হচ্ছে কেউ কমপ্লিট করতে পারেন, আমার বিশ্বাস যে হচ্ছে আপনারা এখান থেকেই মানে কমন পাইতে পারেন, যদি ভ্যালুও চেঞ্জ থাকে অন্তত সার্কিট কমন পাইতে পারেন আমার মনে হয়। 3টার ক্ষেত্রে কাজ কি করবেন আমি কি একটু বুঝাই দিব? জি দেন স্যার। স্যার। এই যে দেখেন, এই সোর্সটার ক্ষেত্রে আমি যদি এইটাকে অ্যাক্টিভ রাখি, বাকি দুইটা অফ করব না,
বাকি দুইটা অফের ক্ষেত্রে এটা যেহেতু কারেন্ট সোর্স, এই যে এখানে ওপেন করে দিব, এই যে ওপেন রেখে দিলাম, ওপেন, আর এইটাকে হচ্ছে আমি শর্ট করে দিব। ঠিক আছে, তাইলে এই অবস্থায় সার্কিটে হচ্ছে আমাদের শুধুমাত্র থাকতেছে নিচের অংশটুকু, এই যে নিচের অংশটুকু থাকতেছে। ঠিক আছে, তাহলে এই 12 ভোল্ট থাকা অবস্থায় এই ভি নট অফ 1 একটা ভোল্টেজ বের করব, তারপরে আবার এটাকে এই শর্ট করে দিব, এটাকে শর্ট করে দিব, এটা ওপেন থাকলো, আর হচ্ছে এই সোর্সটা এখন অ্যাক্টিভ, দ্যাট মিন্স 19 ভোল্ট অ্যাক্টিভ থাকা অবস্থায় আমাদের আবার একই সার্কিট নিচেরটা, এটা শর্ট। আর যখন হচ্ছে আমাদের 2 এম্পিয়ার অ্যাক্টিভ হবে, 2 এম্পিয়ার অ্যাক্টিভ হবে, এই দুইটা শর্ট হবে, এটাও শর্ট হবে, এটাও শর্ট হবে, তখন আমাদের সার্কিট উপর থেকে আসবে। ঠিক আছে, ম্যাক্সিমামের কথা বলতেছিলেন। আচ্ছা, ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম পড়তে গেলে আমাদেরকে থেভনিনের থিওরেমটা হচ্ছে কাজে লাগে। থেভনিনটা কেন লাগে, যে ম্যাক্সিমামের ইকুয়েশন হচ্ছে আমরা থেভনিনের সূত্রগুলো ব্যবহার করতাম। এখন আমরা যদি থিওরিতে যাই, ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার, ম্যাক্সিমাম পাওয়ার কখন ট্রান্সফার হবে বলতেছিলাম, যদি আমাদের আরটিএইচ এর মানটা যদি আমাদের লোড রেজিস্ট্যান্সের সমান হয়, তখনই আমাদের ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার হবে। ঠিক আছে, আরটিএইচ এর মানটা আরএল এর সমান হলে তখন আমাদের ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার হবে। এখন ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার ক্ষেত্রে আমাদেরকে বের করতে হয় কোনটা, আরটিএইচ বের করতে হয়, ভিটিএইচ বের করতে হয়। ঠিক আছে, এখন আরটিএইচ আর ভিটিএইচ আমরা কিভাবে বের করতে পারি, সেটা হচ্ছে থেভনিন ইকুইভ্যালেন্ট সার্কিট থেকে, থেভনিন ইকুইভ্যালেন্ট সার্কিট থেকে। এখন থেভনিন ইকুইভ্যালেন্ট সার্কিটে কি ছিল, এই যে থেভনিনস থিওরেমে কি ছিল, যে কোনো একটা কমপ্লেক্স যদি সার্কিট থাকে বা অনেকগুলো রেজিস্ট্যান্স বা অনেকগুলো সোর্স মিলে যদি একটা সার্কিট থাকে, ওই সার্কিটটাকে আমরা ইকুইভ্যালেন্ট এমন একটা সার্কিটে রূপান্তর করতে পারবো, যেই সার্কিটে শুধুমাত্র একটা ভোল্টেজ সোর্স থাকবে আর শুধুমাত্র একটা রেজিস্ট্যান্স থাকবে। যেই কোনো ধরনের বড় সার্কিটকে শুধুমাত্র একটা ভোল্টেজ সোর্স আর শুধুমাত্র একটা রেজিস্টর মানে ভোল্টেজ সোর্সের সাথে সিরিজে কানেক্ট করে যেই একটা সার্কিট পাবো, সেটা হবে ইন টোটাল অন্য যে কোনো একটা বড় সার্কিটের ইকুইভ্যালেন্ট সার্কিট। এই ইকুইভ্যালেন্ট সার্কিটটাকে থেভনিন ইকুইভ্যালেন্ট সার্কিট বলা হবে। এখন এই থেভনিন ইকুইভ্যালেন্ট সার্কিটটা বের করতে গেলে মেইন কাজ হচ্ছে আরটিএইচ বের করা আর হচ্ছে ভিটিএইচ বের করা। এখন আরটিএইচ কি জিনিস ছিল, আরটিএইচ ছিল আমাদের যেই টার্মিনালের মধ্যে আমাদের লোডটা থাকবে, যেই টার্মিনালের মধ্যে আমাদের লোডটা থাকবে, ওই টার্মিনালে আমরা এই
এক মিনিট আমি তো হারাই ফেলতেছি। তাহলে স্যার আমাদের অবস্থাটা কি হবে না স্যার? না, এক মিনিট দাঁড়ান। প্রিপারেশন নিয়ে ক্লাস না নিলে এইরকমই হবে। আচ্ছা, আরটিএইচ বের করতে হবে, শর্ট সার্কিট, ওপেন সার্কিট, শর্ট সার্কিট কারেন্ট, ওপেন সার্কিট ভোল্টেজ, শর্ট সার্কিট কারেন্ট। আচ্ছা, শর্ট সার্কিট কারেন্ট, হ্যাঁ, আরটিএইচটা হবে যেই টার্মিনাল হচ্ছে আমাদের লোড থাকবে সেই লোডটাকে ওঠায় দিয়ে আমাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আমরা যদি একটা সার্কিট দেখি তাইলে বুঝতে পারবো। এই যে এই সার্কিট, এটা হচ্ছে আমাদের মেইন সার্কিট। এখানে টার্মিনাল এ দিছে আর হচ্ছে টার্মিনাল বি দিছে, ঠিক আছে? টার্মিনাল এ, টার্মিনাল বি, এখানে হচ্ছে আমাদের লোড। এখন বলতেছে এই সার্কিটের যদি এই থেভনিন ইকুইভ্যালেন্ট সার্কিট বের করতে যাই তাহলে হচ্ছে আমাদের একটা আরটিএইচ লাগবে আর একটা হচ্ছে আমাদের ভিটিএইচ লাগবে। তাহলে সেই আরটিএইচটা কিভাবে বের করব? এটাকে ওঠাই দিয়ে, এই লোডটাকে ওঠাই দিয়ে এ এবং বি টার্মিনালে ধরে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করব। আর এই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করার জন্য যতগুলো সোর্স আছে, যতগুলো সোর্স ভিতরে থাকবে সবগুলা সোর্সকে ইনঅ্যাক্টিভ করে দিব বা অফ করে দিব। এখন অফ করা মানে কি বলতেছিলাম? কোন একটা ভোল্টেজ সোর্স অফ করা মানে হচ্ছে শর্ট, আর কোন একটা কারেন্ট সোর্স অফ করা মানে হচ্ছে ওপেন। তাইলে এটাকে যদি আমি এখান থেকে ওপেন করে রাখি, এই যে ওপেন করে রাখি, আর এখানে আমাদের ভোল্টেজ সোর্সটাকে শর্ট করে দেই, তাইলে আমাদের সার্কিটটা হচ্ছে এমন হয়ে যাচ্ছে, ঠিক আছে? এখন আমি এ এবং বি টার্মিনালে আমাদের রেজিস্ট্যান্স, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করব। তো সেই হিসেবে দেখেন এই রেজিস্টরটা আর হচ্ছে এই রেজিস্টরটা এখন কিভাবে আছে? এইটা শর্ট, এটা শর্ট, তাইলে এই দুইটা রেজিস্টর 4 ওহম রেজিস্টর আর হচ্ছে 12 ওহম রেজিস্টর, তারা কিভাবে আছে? এগুলো স্যার পারবো স্যার, পরে নেক্সট স্টেপটা প্যারালালি দেখেন। আছে, এই যে এখানে তারা দুইজন প্যারালালি আছে। আবার হচ্ছে এই রেজিস্টর এখানে, এই যে এই রেজিস্টরটা এখানে আছে, মাঝখানে কোনো ধরনের কানেকশন নাই, কারণ কি আমি এম্পিয়ার যেটা ছিল বা কারেন্ট সোর্স যেটা ছিল সেটাকে হচ্ছে আমি ওপেন করে দিছি। এই অবস্থায় আরটিএইচ বের করব। আর ভিটিএইচ বের করার জন্য কাহিনী কি ছিল? যে এই লোডটাকে উঠায় দেওয়া অবস্থাতে এ এবং বি টার্মিনালে কত পরিমাণে ভোল্টেজ ড্রপ হয় সেটা নির্ণয় করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন আরটিএইচ আর হচ্ছে ভিটিএইচ বের করার পরে আমাদের মেইন পাওয়ারের ইকুয়েশনটা এটা ছিল, পি ইজ ইকুয়াল টু আই স্কোয়ার ইন্টু আর এল, অর্থাৎ এই লোডের মধ্যে কি পরিমাণে পাওয়ার যাবে, এই লোডের কারেন্ট ইন্টু এই লোডের রেজিস্ট্যান্স, মানে কারেন্টের স্কোয়ার ইন্টু রেজিস্ট্যান্স। এখন কারেন্টের স্কোয়ার, কারেন্ট আবার কি ছিল? এই ব্রাঞ্চের কারেন্ট ছিল না, এটাতে একটাই ব্রাঞ্চ, তাহলে এই ব্রাঞ্চের কারেন্ট কি হবে? ভি ডিভাইডেড বাই আর, ভি ডিভাইডেড বাই আর। এখন আর মানে হচ্ছে এই আর হচ্ছে এই এখানকার আর, এই দুইটার সিরিজে আছে, সিরিজে থাকা মানে কত? আর টিএইচ প্লাস আর এল, তাহলে ভিটিএইচ ডিভাইডেড বাই আর টিএইচ প্লাস আর এল, এটা হচ্ছে আমাদের কারেন্টের ইকুয়েশন। আই ইজ ইকুয়াল টু ভি ডিভাইডেড বাই আর দিয়ে বের করছি, স্কোয়ার ছিল স্কোয়ার দিয়ে দিছি, ইন্টু হচ্ছে আর এল। এখন ম্যাক্সিমাম বের করতে গেলে আমরা বলতেছিলাম এই আরটিএইচ এবং আরএল এই দুইটা সমান হবে, তখনই ম্যাক্সিমাম পাওয়ার হবে। আমি যদি সমান ভ্যালুটা বসাই
এই RL ইকুয়াল টু RTH যদি হচ্ছে বসাই, বসানোর পরে আমাদের ক্যালকুলেশনে কত আসে, VTH ডিভাইডেড বাই 4 RTH। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ম্যাক্সিমাম পাওয়ার। তো যখন হচ্ছে আমরা ম্যাক্সিমাম পাওয়ার বের করতে বলবো, সরাসরি হচ্ছে আমরা VTH স্কয়ার ডিভাইডেড বাই 4 RTH দিয়ে দিব, যা ভ্যালু আসে ওইটাই হচ্ছে আমাদের ম্যাক্সিমাম পাওয়ার। কারো কোনো ডাউট আছে? স্যার সুপার পজিশনের মতো ম্যাক্সিমামের যদি কয়েকটা এক্সাম্পল বলে দিতেন তাহলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে। স্যার ম্যাক্সিমামে কি স্যার ডিপেন্ডেন্ট সোর্স আসবে? না 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 না, স্যার ডিপেন্ডেন্ট স্যার সোর্স আপ টোটালি আসার কথা না। হ্যাঁ বলেন। স্যার স্যার আপনি যদি প্রত্যেকটা যে টপিক থেকে যদি কিছু প্রশ্ন বেছে বেছে দেন যে প্র্যাকটিসের জন্য, তাহলে অনেক ভালো হবে স্যার। আচ্ছা ঠিক আছে, কারণ এটা আমি তো হচ্ছে বইটা তো অনেক বড় স্যার, আর কমপ্লিকেটেড লাগে এটা স্যার খুললে। হ্যাঁ, বইটা অনেক বড়, বইটা কমপ্লিকেটেড। ওকে, আপনি যদি মানে আমাদের জন্য সবগুলো টপিক থেকে সিলেক্ট করে দেন কিছু প্রশ্ন, তাহলে ওটা প্র্যাকটিস করলে আর কি ভালো হবে আমাদের জন্য স্যার। দেখেন আমি হচ্ছে আপনাদের এই মিডের সময় কিছু প্রশ্ন দাগাই দিছিলাম না? স্যার ওটা যে আচ্ছা, কই গেছে স্যার, ওটার অস্তিত্ব তো খুঁজে পাওয়া যাবে না এখন স্যার। পিটা দেবো আপনারে। অস্তিত্ব খুঁজে পাবেন না কেন? হোয়াটসঅ্যাপে ঢুকলেই তো হচ্ছে পাবেন। ও আচ্ছা, হোয়াটসঅ্যাপে আছে, ঠিক আছে হ্যাঁ, স্যার। হোয়াটসঅ্যাপে ঢুকলেই পাবেন। ওগুলোর সাথে এখন অ্যাড করবেন, ওইগুলো সাথে থাকবে, ওগুলোর সাথে অ্যাড করবেন। ওগুলোর বলতে শুধুমাত্র 4 দশমিক যেই চ্যাপ্টারটা আছে ওইগুলা, কিন্তু আপনি কিন্তু আবার ওই দ্বিতীয় চ্যাপ্টার বা তৃতীয় চ্যাপ্টারে ম্যাথ করতে যাবেন না, কারণ দ্বিতীয় চ্যাপ্টার তৃতীয় চ্যাপ্টার ফাইনালে আপনাদের নাই। আপনাদের এই বইয়ের শুধুমাত্র চতুর্থ চ্যাপ্টার আছে। ঠিক আছে? ঠিক আছে স্যার। আচ্ছা, ওইগুলোর সাথে অ্যাড করবেন হচ্ছে এই যে 4.10, তারপর হচ্ছে 4.11, 4.12। আর যদি এই তিনটা করার পরে, হ্যাঁ এই তিনটা ফার্স্ট প্রায়োরিটি দিয়ে রাখেন, এই তিনটা করার পরে কেউ যদি সময় পান তাহলে 4.13, তারপর হচ্ছে 4.14 যেটা আর কি 14, সেটা এই দুইটা করতে পারেন। ঠিক আছে, এটা হচ্ছে সুপার পজিশনের জন্য। তারপরে আসেন থেভনিন নর্টন। 4.34, এটা দাগায় রাখতে পারেন। ওটা কি নর্টন ছিল নাকি স্যার, থেভনিন ছিল স্যার? বুঝিনি। স্যার ওটা নর্টন ছিল না থেভনিনের ছিল স্যার? 4.34 যেটা বললেন। থেভনিন ইকুইভ্যালেন্ট সার্কিট। ওকে স্যার। আচ্ছা, নর্টন যদি কোথাও আসে, নর্টন আসলে আমি তো আপনাদেরকে একটা সহজ উপায় বলেই দিয়েছিলাম যে আপনারা প্রথমে থেভনিনের কাজ করবেন, থেভনিনটাকে জাস্ট সোর্স ট্রান্সফরমেশন করে নর্টন করে দিবেন, তাইলে হচ্ছে কাজ হয়ে গেল। নর্টন একদম কঠিন কিছু না। আপনি আগে থেভনিন বের করবেন, মানে ভিটিএইচ আর হচ্ছে আরটিএইচ বের করার পরে ভি ডিভাইডেড বাই আরটিএইচ করে দিলে হচ্ছে আইএন অর্থাৎ থেভনিন কারেন্ট পেয়ে যাবেন, নর্টন কারেন্ট পেয়ে যাবেন। এবং ওই কারেন্টের সাথে রেজিস্ট্যান্সটা মানে আরটিএইচটা সিরিজে না দিয়ে প্যারালালি কানেক্ট করে দিবেন, তাইলে হচ্ছে নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিট হয়ে গেছে। থেভনিন সার্কিটের ক্ষেত্রে মনে রাখবেন ভোল্টেজ সোর্সের সাথে রেজিস্ট্যান্সটা আমাদের সিরিজে থাকে, নর্টন সার্কিটের ক্ষেত্রে ভোল্টেজের সাথে রেজিস্ট্যান্সটা আমাদের প্যারালালি থাকে, এই পার্থক্য।
এই 4.57, 4.57। ফোর পয়েন্ট ফাইভ নাইন। ম্যাক্সিমামের এই দুইটাই মোটামুটি সলভ করেন। আশা করি এই দুইটা সলভ করতে পারলে কিছু না কিছু আনসার করতে পারবেন। আপনারা কি দাগাইছেন 4.57, 4.59? হ্যালো, ওমা, মিটিং কি শেষ? ও আচ্ছা, 10টা। কি হলো? আমি ডিসকানেক্ট হয়ে গেছি। হ্যাঁ রে, মিস কল হ্যাজ বিন। আচ্ছা, আমাদের ওই মিটিং এর টাইম শেষ হয়ে গেছিল। আপনারা কি এই ম্যাথ গুলো দাগাইছেন? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। মোটামুটি মিডের টার্ম থেকে এই পর্যন্তই, ঠিক আছে? স্যার, স্যার থেভনিনের একটা এক্সাম্পল বলছিলেন শুধু। থেভনিনের একটা বলছি, হ্যাঁ ওই একটাই করেন। থেভনিন থেকে একটা বলছি না, এই যে 4.34। আচ্ছা, আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে না এখন মনে হয়। স্যার ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফারের যদি কয়েকটা এক্সাম্পল বলে দিতেন। ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার, হ্যাঁ ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফারের বলে দিছি। থেভনিনের বলছি, এই যে স্ক্রিন দেখা যাচ্ছে এখন। জি স্যার। 4.34 এটা ছিল হচ্ছে থেভনিনের।
আর ম্যাক্সিমামের ছিল হচ্ছে 4.57, আর একটা ছিল হচ্ছে 4.59, এই দুইটা। আচ্ছা নর্টন? নর্টন প্রশ্ন আসলে আপনারা থেভনিন থেকেই হচ্ছে বের করবেন, মানে প্রথমে আগে থেভনিন সলভ করবেন, থেভনিনটাকে জাস্ট সোর্স ট্রান্সফরমেশন করে দিবেন। সোর্স ট্রান্সফরমেশনটা কি জিনিস, সেটা ছিল হচ্ছে আমাদের যখন একটা ভোল্টেজ সোর্স তার সাথে সিরিজে কোনো একটা রেজিস্টর থাকে, সেটার ইকুইভ্যালেন্ট কারেন্ট বের করে I is equal to V divided by R দিয়ে কারেন্ট বের করে, এই যে I is equal to VTH divided by RTH বা V divided by R দিয়ে কারেন্টটা বের করলাম, সেই কারেন্টের সাথে আমি ওই রেজিস্টরটাকে অর্থাৎ RTH যেটা ছিল সেটাকে প্যারালালি কানেক্ট করে দিব। সেটাই হচ্ছে আমাদের এই এখন এই যে এই সার্কিটটা, এটা হচ্ছে নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিট, অর্থাৎ কারেন্ট সোর্সের সাথে প্যারালালি থাকবে রেজিস্টর। আর ভোল্টেজ সোর্স যদি হইতো, যদি এখানে আমি ভোল্টেজ সোর্স আসতো, তাহলে তার সাথে এরকম সিরিজে থাকতো আমাদের রেজিস্টরটা। ঠিক আছে, এই যে এটা হচ্ছে আমাদের ভিটিএইচ হইতো, এটা হচ্ছে আমাদের ভিটিএইচ হইতো, আর এটা হচ্ছে আমাদের আরটিএইচ হইতো, আরটিএইচ। আমি কি বুঝাইতে পারছি? এই দুইটা হচ্ছে টার্মিনাল থাকতো, টার্মিনাল এ, টার্মিনাল বি, অর্থাৎ এই সার্কিটটার নাম হচ্ছে থেভনিন ইকুইভ্যালেন্ট সার্কিট, আর নিচের এই সার্কিটটার নাম হচ্ছে নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিট। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। ওকে ফাইন। এই বিষয়টা গেল হচ্ছে আমাদের মিডের কোশ্চেন বা মিডের কোশ্চেন অ্যানালাইসিস বা হচ্ছে মিডের প্রশ্ন কিভাবে সলভ করব সেই বিষয়টা, মিডের পার্টটুকু। এখন আমাদের মেইনলি যে হচ্ছে আমরা ক্লাসে মিডের পর থেকে যে ক্লাসে আলোচনা করেছিলাম, পড়াশোনা করেছিলাম, সেটা ছিল হচ্ছে আমাদের চ্যাপ্টার 13, 14 এন্ড 15। এখানে কারো কোনো কোশ্চেন আছে? স্যার এখানে আছে না, আপনি যে ইয়াটা দিচ্ছেন 13.222, ওইটাই মানে খুঁজে পাচ্ছি না। এই যে আমি খুঁজে দেই, কত নাম্বার চ্যাপ্টার বলছিলেন? 13। আচ্ছা, 13.2 যেটা, সেটা হচ্ছে এই যে দেখেন, আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে না? জি স্যার। এই যে দেখেন, এটা হচ্ছে আমাদের চ্যাপ্টারের শুরু। চ্যাপ্টার হচ্ছে আমাদের সাইনোসয়েডাল অল্টারনেটিং ওয়েভফর্মস। এই যে সাইনোসয়েডাল অল্টারনেটিং ওয়েভফর্ম, যেটার পেজ হচ্ছে আমাদের 545। খুঁজে পাইছেন? পিডিএফ এর 545 নম্বর পেজ। এই 545 নম্বর পেজ, এটা হচ্ছে পেজের শুরু, চ্যাপ্টারের শুরু। বইয়ের মধ্যেও দেখেন এই যে 545 লেখা আছে রাইট কর্নারে। ঠিক আছে, এবার এই জি চ্যাপ্টারের স্যার। শুরু থেকে আমি চ্যাপ্টারের শেষে অনুশীলনের দিকে যাব, যেখানে হচ্ছে ম্যাথ গুলো আছে। এই যে ম্যাথ গুলোতে আমি চলে গেলাম। এই চ্যাপ্টারের ম্যাথ আছে হচ্ছে আমাদের 587 নম্বর পেজ, 587 নম্বর পেজ। এখন 13 নম্বর চ্যাপ্টার ছিল এটা। এই চ্যাপ্টারের কত বলছিলেন? 13.2.2। তার মানে 13 নম্বর চ্যাপ্টারের এই যে সেকশন 2, এটা হচ্ছে সেকশন 2। সেকশন 2 এর 2 নম্বর ম্যাথ হচ্ছে এই যে এটা। পাইছেন?
পাইছেন? জি স্যার পাইছি এখন। আচ্ছা, আর কত কত আছে? 13 দশমিক কত আছে আর? স্যার 13.39। 13.3.9। জি স্যার। 13.3 মানে হচ্ছে সেকশন 3। 13.3, এবার 3.9, এই হচ্ছে 9, এটা হচ্ছে ম্যাথ। 13.3.9, ঠিক আছে? আর কত আছে? জি স্যার। স্যার এই পেজটা কত নাম্বার? এই যে 588 পেজ। আর কত আছে? স্যার আর আছে হচ্ছে আপনার 13.5.17। 13 দশমিক, এই যে দেখেন 13.3 গেল, এই যে এটা 13.3, নিচের দিকে এই যে 13.4, এই পেজের আবার রাইট সাইডে 13 দশমিক, এটা হচ্ছে 5, সেকশন 5, দেখছেন? এই যে 13.5.17 মানে হচ্ছে এই যে এই 17 ম্যাথটা। জি স্যার বুঝছি এবার। আর কোনোটা বুঝাই দিতে হবে? পরের চ্যাপ্টার গুলো বের করতে পারবেন না? জি স্যার পারবো। আচ্ছা ঠিক আছে, এখন আসি আমাদের টপিকে। মানে আমরা এই যে ক্লাসগুলো করলাম মিডের পর থেকে ফাইনালের জন্য, এই সিলেবাসে কারো কোনো কোশ্চেন টোশ্চেন আছে কিনা? আচ্ছা, কারো যদি কোনো কোশ্চেন না থাকে, আমি হচ্ছে আপনাদেরকে একটা কথা বলবো, সেটা হচ্ছে আপনারা যখন হচ্ছে সাইনোসয়েডাল গ্রাফটা আঁকতে যাবেন, একটু মনোযোগ দিয়ে লাস্ট ক্লাসের থিওরিতে যেই সুন্দর করে বুঝাই দিছিলাম যে আপনারা একটা সাইন ওয়েভ কিভাবে হচ্ছে ড্র করবেন, একটু মনোযোগ সহকারে ড্র করিয়েন, একুরেট ড্র করার চেষ্টা করিয়েন। যদি হচ্ছে একুরেট না হয় তাহলে হচ্ছে আপনাদের হয়তো পার্শিয়াল মার্ক হয়তো কিছু পাবেন, বাট একুরেট আঁকতে পারলে কিন্তু আপনারা ফুল মার্ক পাচ্ছেন। তো এদিকে একটু নজর দিবেন, ঠিক আছে? স্যার অ্যাভারেজ ভ্যালুর ক্ষেত্রে কেমন গ্রাফ দিতে পারে? এভারেজ ভ্যালু, এভারেজ ভ্যালু, এই যে দেখছেন গ্রাফগুলা, জি স্যার। এই যে এই গ্রাফ, লাস্ট ক্লাসে একটু কঠিন একটা গ্রাফ দেখাইছিলাম না, ওই যে ত্রিভুজের মতো, এই জি যে ট্রাপিজিয়ামের ওইটা। এই যে এরকম ত্রিভুজের মতো, এরকম ট্রাপিজয়েডালের মতো, এগুলো একটা দুইটা সলভ করবেন। একটা দুইটা বলতে আমি যদি এখান থেকেই দাগাই দিই, এই যে এটা সলভ করবেন, তারপর হচ্ছে এটা সলভ করবেন, 42, 40, 42, আর হচ্ছে এই 43, এটা সলভ করবেন। এই তিনটা সলভ করলেই আপনি হচ্ছে পারবেন। স্যার এর পেজটা কত ছিল? 591। আচ্ছা ডেরিভেশন গুলো চারটা পড়লে ভালো হবে না? চারটা ডেরিভেশন ছিল যে। ডেরিভেশন ছিল, হ্যাঁ, ডেরিভেশন হচ্ছে আমাদের ওই আরএমএস ভ্যালু, আর হচ্ছে এভারেজ ভ্যালু, ফুল সাইকেল এন্ড হাফ সাইকেলের জন্য, ঠিক আছে? ওগুলো হচ্ছে একটু পড়বেন। বিশেষ করে দুইটা ডেরিভেশন একটু স্পেসিফাই দাগায় রাখতে পারেন। আমি কি বলবো? জি স্যার বলেন। লিখেন, আপনারা একটা ডেরিভেশন লিখেন। হোয়াট ইজ দ্য আরএমএস ভ্যালু? এরপর স্যার? হোয়াট ইজ দ্য আরএমএস ভ্যালু অফ এ ফুল সাইন ওয়েভ
এরপর হোয়াট ইজ দ্য আরএমএস ভ্যালু অফ এ ফুল সাইন ওয়েভ? আচ্ছা, ওভার ইটস ফুল সাইকেল। স্যার এটা একটু আবার বলেন, কি বলছেন? হোয়াট ইজ দ্য আরএমএস ভ্যালু অফ এ ফুল সাইন ওয়েভ ওভার ইটস ফুল সাইকেল? লিখছি স্যার। আরেকটা লিখেন, হোয়াট ইজ দ্য অ্যাভারেজ ভ্যালু এরপর স্যার হোয়াট ইজ দ্য অ্যাভারেজ ভ্যালু অফ এ হাফ সাইন ওয়েভ এরপর ওভার ইটস হাফ সাইকেল? চারটার লিখছি। মধ্যে এই দুইটাকে বেশি প্রায়োরিটি দিবেন, ঠিক আছে? মানে এই দুইটাকে আগে পরে শিখে তারপরে বাকি দুইটা পড়বেন। চারটার মধ্যে আচ্ছা চারটাই স্যার। পড়তে বলবো, ঠিক আছে? বাকি এই দুইটাকে বেশি প্রায়োরিটি দিবেন। আর ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফারের একটা ডেরিভেশন আছে না ছোট্ট? ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফারের একটা ডেরিভেশন আছে ছোট্ট, ওইটা পড়বেন। আর হচ্ছে আমাদের এই যে পি অ্যাভারেজের একটা ডেরিভেশন আছে ছোট্ট, ওইটা পড়বেন। স্যার এগুলো কি গ্রুপে দেওয়া আছে না? বইতে আছে, বইতে, এগুলো বইতে আছে। আচ্ছা স্যার। একটা হচ্ছে পি অ্যাভারেজ, সেটা ছিল সাইনোসয়েডাল ওয়েভের ক্ষেত্রে এসি কারেন্টে, হ্যাঁ। আর একটা ডিসির ক্ষেত্রে ছিল হচ্ছে আমাদের এই ম্যাক্সিমাম পাওয়ারের ডেরিভেশন। ম্যাক্সিমাম পাওয়ারের ডেরিভেশন হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল ইলেকট্রিক সার্কিটের পেজ নাম্বার 147, সরি, হ্যাঁ 147, বাট বইতে পেজ নাম্বার হচ্ছে 142, ঠিক আছে? এই যে 142, জি স্যার। এটা হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফারের ডেরিভেশন। এখানে আরেকটা ডেরিভেশন হচ্ছে সার্কিটের এভারেজ পাওয়ারের ডেরিভেশনটা এই যে এটা হচ্ছে 613 নম্বর পেজ। এই যে এই ডেরিভেশনটা আর কি 613 নম্বর পেজ, 614 নম্বর পেজ। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, ক্লাসটা আর লম্বা না করলেই মনে হয় বেটার হয়। আপনারা সবাই ক্লান্ত হয়ে গেছেন। সিআর কি আছেন? জি স্যার। কি অবস্থা, আপনারা সবাই মিলে কেমন আছেন? ভালো না স্যার। আচ্ছা, ভালো থাকেন সেই দোয়াই করি। সামনের আর একটা এক্সাম আছে, এক্সামটা দিয়ে তারপর আপনাদের ছুটি কয় দিনের? স্যার 13-14 দিন হয়তো পাবো। বাবা, এত বেশি? স্যার হয় এমনই 2 সপ্তাহের মতো। মাঝে জাস্ট 2 দিন যেতে হয়। একদিন হচ্ছে আপনার রেজিস্ট্রেশনের জন্য, আরেকদিন হচ্ছে একটু টাকা পয়সার ব্যাপার থাকে। তাহলে তো অনেক দিন পাচ্ছেন। আপনাদের সামনে আবার 6 তারিখও একটা
শনিবার যেটা, ওই দিনও আবার ছুটিও আছে সরকারি। ওটা এমনি স্যার বন্ধ যাবে মনে হয়। বন্ধ এমনিতেই মাঝখানে পড়ে গেছে। যাই হোক, ভালো সময় কাটান। ভালো সময় কাটানোর আগে এক্সামটা একটু ভালো করে দেন, যেন আমিও আপনাদের উপরে সন্তুষ্ট থাকতে পারি। কি পড়াইলাম না পড়াইলাম সেটার উপরে বেস করে আপনারা কি রেজাল্ট করতেছেন। ঠিক আছে, ভালো মতো এক্সাম দিয়েন। আর কালকে সারাদিনে যদি হচ্ছে কোথাও কোনো প্রবলেম ফেস হয়, আমাকে পোক করার চেষ্টা করবেন বা আমাকে রিচ করার চেষ্টা করবেন। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাকুক। আপনাদের অ্যাটেন্ডেন্স আর নেওয়ার দরকার নেই। আপনাদের অ্যাটেন্ডেন্স হচ্ছে একটা এক্সট্রা এমনিতে দিয়ে দিব ইনশাল্লাহ। ঠিক আছে, স্যার ওকে স্যার। ম্যাথ যেগুলো দিয়েছেন স্যার এগুলো পড়লেই তো হচ্ছে না স্যার। এগুলা করলে আপনি হুবহু কমন পেতেও পারেন, নাও পেতে পারেন, বাট এই এই টাইপের পাবো টাইপ আর কি। গুলো কমন পাবেন ইনশাল্লাহ। জি স্যার। শিওর, মানে ইনশাল্লাহ জি স্যার। শিওর আর কি, যে হচ্ছে আপনারা এই টাইপ কমন পাওয়ার পসিবিলিটি অলমোস্ট 99%। ঠিক আছে, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ স্যার, দোয়া রাখেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। শ্রদ্ধা রেখেন। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ স্যার। স্যার। ওয়ালাইকুম আসসালাম। জয় বাংলা।